বর্তমানে আমাদের একটা বিষয় নিয়ে প্রত্যেকেরই চিন্তা থাকে, সেটা হচ্ছে হতাশা বা মানসিক চাপ আমরা কিভাবে কাটিয়ে উঠবো, এর থেকে বেরোনোর উপায় ঠিক কি। কেউ কেউ তো আবার এটাই বোঝেন না যে তারা হতাশাগ্রস্ত বা তারা মানসিক চাপে আক্রান্ত হয়ে পড়ছেন। এর থেকে বেরোনোর উপায় কি বা এর সম্বন্ধে আসল বিষয়টা জানতেই জিও বাংলার হেলথ কথা নিয়ে আমি স্নিগ্ধা চলে এসেছি। আর আজ আমার সাথে এ বিষয়ে কথা বলতে রয়েছেন প্রফেসর সাইকিয়াট্রিস্ট ডক্টর প্রথমা চৌধুরী। শুনবো তিনি কি বলছেন। ম্যাম, ওয়েলকাম টু হেলথ কথা। থ্যাংক ইউ। আর যে টপিকে আজকে কথা বলবো, দর্শকদের বলছিলাম বর্তমান সময় দাঁড়িয়ে বা শুধুমাত্র বর্তমান সময় নয়, আমাদের অতীত হোক বা ভবিষ্যৎ যে কোনো সময় আমরা এই ফেজটার মধ্যে থেকে অনেকেই যাই, কিন্তু হয়তো বুঝতে পারি না। সেটা হচ্ছে হতাশা বা মানসিক অশান্তি। এই যে বললাম যে বুঝতে পারি না, তো এটা বোঝার উপায় কি আছে? একজন মানুষ বুঝবেন কি করে যে তার মানসিক চাপ যাচ্ছে, সে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে? এটা বোঝার উপায় কি? দেখুন, মানসিক চাপ যে সবসময় খারাপ তা কিন্তু নয়। ভালো করে ভেবে দেখুন, আমাদের জীবনে যদি কোনো চাপই না থাকতো তাহলে জীবন কিরকম বোরিং আর একঘেয়ে হয়ে যেত। কাজে একটু চাপ না থাকলে আমরা কিন্তু এগোতে পারবো না, বা অন্যের জন্য পৃথিবীতে যে কিছু একটা অবদান রেখে যাব সেটার জন্য আমাদের একটু অল্প ধাক্কা লাগে আর কি। সেইটুকু চাপ জীবনের পক্ষে ভালোই, সেটাকে আমরা বলি ভালো চাপ বা ইউস্ট্রেস। কিন্তু এই চাপটাই যখন একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় সেটাকে আমরা বলি ডিস্ট্রেস। এখন কখন ভালো চাপ বা ইউস্ট্রেস একটু খারাপ চাপ বা ডিস্ট্রেসের দিকে চলে যাচ্ছে, এটাই আপনার প্রশ্ন, তাই না? সবার আগে বলি, এটা জানা যে কি ভীষণ জরুরি। আমি আমার প্রতিদিন একজন মনোচিকিৎসক হিসেবে আমার চেম্বারে দেখতে পাই যে ধরুন মানুষ বুঝতেই পারছে না যে সে তার শরীরকে এবং মনকে চাপের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। ধরুন একটা অ্যাসাইনমেন্ট রাত জেগে জেগে করছে, সে মনে করছে এটাই তো স্বাভাবিক, রাত জেগে অ্যাসাইনমেন্ট জমা দেবো, তবেই আমি ভালো অ্যাপ্রেজাল পাবো, তবেই আমার মাইনে বাড়বে। এদিকে হঠাৎ একদিন এই রাত জাগার ফলে তার সকালবেলা কোনো রকম হয়তো কড়া কফি খেয়ে সে বেরিয়ে পড়লো, ভালো মতো খাওয়া দাওয়া হচ্ছে না, হঠাৎ একদিন অফিসে মাথা ঘুরলো, প্রেশার দেখা গেল সাংঘাতিক উপরে উঠে গেছে, বা একটা ছোটখাটো হার্ট অ্যাটাক। এই একদম মানে চূড়ান্ত পরিণতির আগে আমরা যদি নিজেদের থামাতে পারি যে না এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ডিস্ট্রেসের দিকে আসছে, তার কতগুলো টিপস আমি শেয়ার করতে চাই। এক নম্বর হলো, যদি দেখেন যে ঘুম ঠিক মতন হচ্ছে না, বারবার ছেঁড়া ছেঁড়া ঘুম, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, অথবা উল্টোটা সকাল থেকে খালি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, আজ আর অফিস যাব না বা আজ আর কলেজ যাব না, ঘুমের বাড়া বা কম এটা একটা সিমটম, কিন্তু আর্লি সিমটম। আরেকটা হতে পারে যে বারবার অ্যাসিডিটি হচ্ছে, কোনো কারণ নেই, নর্মাল খাওয়া দাওয়া করছি কিন্তু হজম হচ্ছে না, খিদে পাচ্ছে না, অ্যাসিডিটি হচ্ছে। মাথা ধরে গেছে, সব রকম চিকিৎসা হলো, সিটি স্ক্যান করা হয়ে গেল, এমআরআই হয়ে গেল, কিন্তু কিছুতেই কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না মাথাটা কেন সব সময় টিপ টিপ করে ব্যথা করছে। বুকের মধ্যে একটা প্রেশার, সেটা হতে পারে। বা সেক্সুয়াল ডিসফাংশন অনেক সময় হয়, কিন্তু এগুলো আমরা মানে ভাবি এটা কিছু না, এমনি শরীরের মধ্যে হচ্ছে। কতগুলো মানসিক ইন্ডিকেটরও আছে, সাইকোলজিক্যাল, যেগুলো যেমন ধরুন কথায় কথায় রেগে যাচ্ছি, বেশ হাসি খুশি মানুষ ছিলাম, আজকাল কথায় কথায় অনেকেই বলছে তুই তো রেগে যাচ্ছিস কেন বলতো, কথায় কথায় রেগে যাচ্ছি। কিংবা মাঝে মাঝে মনে হচ্ছে আজ আর যাব না, সে অফিসই হোক বা কলেজই হোক বা স্কুলই হোক, আমার দ্বারা বোধহয় হবে না। আর একটা হতাশা, যেটা আপনি প্রথমেই বললেন যে কিছুই ভালো লাগছে না, সবই করছি কিন্তু কিচ্ছু ভালো লাগছে না, কথায় কথায় রেগে যাচ্ছি। এই যে কিছু বিহেভিয়ারাল সিমটম, যেমন খিদে, ঘুম, একটা মাথা ব্যথা, সেক্সুয়াল ডিসফাংশন, অথবা কিছু সাইকোলজিক্যাল সিমটমস, রেগে যাওয়া, কথায় কথায় ভালো না লাগা, মন খারাপ লাগা, ভীষণ একটা অ্যাংজাইটি হওয়া, এগুলো সবকটাই কিন্তু আমাদের আসলে জানান দেয় আমাদের শরীরের মধ্যে একটা ঘড়ি আছে, সে আমাদের টিক টিক করে বলতে থাকে এবার চাপ হচ্ছে। মানে এই সমস্ত বিষয়ে যদি নোটিসেবল হয় তাহলে কিন্তু প্রপার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যেটা আমরা বলে থাকি। টিনেজ নিয়ে একটু কথা বলবো, যে টিনেজে যখন এই হতাশা বা মানসিক অশান্তিটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু রেশিওটা হাই, তো তাদের বাবা মায়েদের, পেরেন্টসদের কিভাবে সেটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত বা কতটা বেশি ইনভলভ হওয়া উচিত বাচ্চাদের সাথে? টিনেজারদের বাবা মাদের আমি বলবো, আপনাদের রবীন্দ্রনাথের ছুটি গল্পটা মনে আছে কি? সেখানে যে ফটিক ছিল,
যে মানে এই সময়টাই কিন্তু টিনেজ ইটসেলফ, বয়ঃসন্ধি একটা ভীষণ চাপের সময়। সে তখন বুঝতে পারে না যে সে এখন আর বাচ্চা নেই, কেউ আর তার গাল টিপে আদর করছে না, বা করলে তার রাগ হচ্ছে। আবার সে বড়দের মতো হয়ে যায়নি, বেশি বড় ভাব করতে গেলে ওনারা বলবে পাকামো করিস না। সে খুব কনফিউজড। এই সময়টা নিজের চেহারা নিয়েও একটা খুব কনফিউশন হয়, মনে হতে থাকে আমি বোধহয় যথেষ্ট আকর্ষণীয় নই, বা আমার বয়ফ্রেন্ড কেন নেই, সবার রয়েছে, আমার গার্লফ্রেন্ড কেন নেই। এই যে কনফিউশনগুলো হতে থাকে, এটা ইটসেলফ একটা খুব চাপের সময়। কিন্তু এটা যদি আমরা ভুলে যাই যে বয়ঃসন্ধির ছেলেমেয়েরা একটা, আমরা বলি যে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কাজে এটা তো থাকেই, তার উপর আমরা যদি ওদের না বুঝে আরো পাল্টা চাপ দিতে থাকি তাহলে আরো সংকট। আমি বাবা মাদের 3-4টে কথা বলবো। 1 নম্বর হলো ওদের সঙ্গে সহজভাবে মিশুন। সহজভাবে মানে কি জানেন তো, যে যাতে ওরা মনের কথা আপনার সঙ্গে বলতে পারে। ধরুন বললো, মা আমার না একটা বয়ফ্রেন্ড হচ্ছে, অমনি আপনি ভীষণ রেগে গিয়ে বললেন এটা কি বয়ফ্রেন্ড বানানোর সময়, এখন তো পড়াশোনা করার সময়। তাহলে ও পরের দিন থেকে আপনাকে আর বলবেই না। কাজেই সহজভাবে মিশুন, যাতে ও যা বলতে চায় আপনাকে বলতে পারে। ও যদি নানা রকম প্রশ্ন করে সেগুলোর উত্তর দিন ওর মতন করে। এবং দ্বিতীয় কথা আমি বলবো, মিশতে গিয়ে কিন্তু আবার উপদেশ দিতে যাবেন না। মানে আপনি পরামর্শ দিতে পারেন। ও আপনাকে হয়তো জিজ্ঞেস করলো, কালকে আমি কি বলবো বলো তো, টিচার আমাকে এই কথাটা বলেছেন। আপনি তখন আদেশ না, আপনি তাকে পরামর্শ দিন, দেখ এরকম করলে খারাপ হয় না। এটাকে বলে বন্ধুর মতো মেশা। কিন্তু একটা ভুল বাবা মা প্রায়ই করেন, বন্ধুর মতন মিশতে গিয়ে তারা আশা করেন যে তারা ওদের সমস্ত কথা আমাকে বলে দেবে। তা কিন্তু নয়। ওদের যে একটা প্রাইভেট স্পেস আছে সেটাকেও আমরা সম্মান করব, কিন্তু ও যেটুকু বলবে সেটুকু শুনবো। কিছুটা যে বললো না, কেন তুই আমায় বললি না, রোজ একবার করে, সেটা বলবো না। তুমি যেটুকু বলবে আমি শুনতে প্রস্তুত, আমি বন্ধুর মতন তোমায় পরামর্শ দিতে প্রস্তুত। অ্যান্ড ফাইনালি, লেখাপড়াটাই যে জীবনের সব নয়, এই কথাটা কিন্তু ওদের বারবার বলতে হবে। একদমই। আচ্ছা, এই টিনেজের কথা হলো, এবার বলি যে যারা বয়স্ক, মানে আস্তে আস্তে যারা 60s আপ, তাদের ক্ষেত্রে মানে তারা যখন রিটায়ারমেন্টের পর অনেকে বাড়িতে থাকেন, বা এমনিও যারা হাউস ওয়াইফ থাকেন, যাদের বয়স অনেক বেশি 60 আপ, যেরকম আমি বলছিলাম, তাদের এই বয়সের ভারে অনেক ক্ষেত্রে হতাশার ভাবটাও বেড়ে যায়। তো কি বলবেন, তারা কিভাবে কন্ট্রোল করবে? দেখুন, এটা আজকাল একটা সত্যিই সমস্যা হচ্ছে। মানে যারা জেরিয়াট্রিক পপুলেশন আমরা বলছি, যে 60 বা 65 এর উপরে যাদের বয়স, তাদের মধ্যে একটা তো একাকিত্ব, কারণ ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, যে যার জায়গায় চলে গেছে। দ্বিতীয়ত হলো শরীরও অতটা ভালো সাথ দিচ্ছে না, ফলে নানা রকম হাঁটু ব্যথা ইত্যাদি ইত্যাদি নানা রকম সমস্যা হচ্ছে। ফলে আর তাছাড়াও অসুখের ভয়, মৃত্যু ভয়, এগুলো সব যেন ঘাড়ে চেপে বসে। আমি তাদের জন্য বলবো, সবার আগে মানুষ রিটায়ারমেন্টের পর আপনারা ঠিক করেন যে টাকা কড়ির কিরকম প্ল্যানিং হবে, পেনশন কি করে পাবো ইত্যাদি। আপনারা একটা সোশ্যাল প্ল্যানিং করুন, যে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর, বা রিটায়ারমেন্ট ধরুন না, ছেলে মেয়ে দূরে চলে যাওয়ার পর আমি কি করব, আমার কোন শখটা সারা জীবনে মেটাতে পারিনি সেটাকে নিয়ে এগোতে পারবো কিনা, একটা প্ল্যানিং করুন। 2 নম্বর হলো সোশ্যাল সাপোর্ট। মানে একটা বন্ধুদের গ্রুপ বানান। চাইলেই কিন্তু হাত বাড়ালেই বন্ধু, চাইলেই দেখবেন আশপাশের পাড়ায় হয়তো একটা গ্রুপ আছে, যারা মর্নিং ওয়াকার গ্রুপ হয়, বা নানা রকম ক্লাব হতে পারে, বা যে যার মতন করে একটা সোশ্যাল সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করুন। একটা প্ল্যানিং অনেক আগে থেকে করুন, যে কি করবেন, জীবন মোটেই শেষ হয়ে যায় না 60 বা 65-তে এসে। আরেকটা কথা বলবো, নিজের শরীরের অনেক আগে থেকে, এটা কিন্তু 60-এ গিয়ে করলে হবে না, এটা 40 থেকেই শুরু করুন, যে ফিজিক্যাল এক্সারসাইজ, যাতে ফিট থাকতে পারেন, ব্যালেন্স ডায়েট ইত্যাদি ইত্যাদি। শারীরিক সুস্থতা, সাপোর্ট নেটওয়ার্ক, আগে থেকে প্ল্যান করে রাখা আমি কি করব, তাহলেই দেখবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে মন খারাপ ঘিরে ধরে সেটা আর থাকবে না। মি টাইম নিয়ে একটু কথা বলি, যে এই যে আমরা বলি কোট আনকোট মি টাইম খুব জরুরি, কিন্তু সত্যিই হয়তো কোথাও গিয়ে আমরা নিজের জন্য সময়টা বার করে হয়ে ওঠা হয় না। সেটা নিজের জন্য যে সময়টা আমরা পাই, সেটা হয়তো কোনো কিছুকে মানে ব্যতীত রেখে করে উঠতে পারি না। যে সময় আমরা কিছু করছি না, সেই সময়টা আমরা মি টাইমে দিয়ে দিই, কিন্তু সেটাও উচিত নয়। সেটা চারপাশের পরিবেশটা সেক্ষেত্রে বিঘ্ন হয়ে যায়। তো মি টাইম কতটা প্রয়োজন যে কোনো বয়সের ক্ষেত্রে? দেখুন, মি টাইম না, আমাকে আমার মতো থাকতে দাও, এটা কিন্তু জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। পুরোটা আমি আমার মতো থাকবো তা না, কিন্তু খানিকটা সময় অন্তত দিনের মধ্যে সরিয়ে রাখবো, যেটা একান্ত আমার সময়।
অনেকেই ভাবেন আমি স্বার্থপরতা করছি না তো, মানে এই যে আমি 8 ঘন্টা বসে বসে একটু চান করছি, ভালো করে একটু চুল আঁচড়াচ্ছি বা কিছু করছি, গল্পের বই পড়ছি, এদিকে আমার ছেলে বারবার দরজায় মা খাবার দাও না, এরকম একটা ব্যাপার করছে। আমি বলবো নির্দ্বিধায় জানুন নিজের জন্য খানিকটা সময় সরিয়ে রাখা কোনোভাবেই স্বার্থপরতা নয়। ওইটুকু সময় অন্তত দিনে 8 ঘন্টা আপনি কিচ্ছু না করে থাকুন, অথবা আপনার যা ভালো লাগে তাই করুন। কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে কিছুটা সময় নিজের জন্য সরিয়ে রাখলে আমাদের যে নানা রকম হ্যাপি হরমোন আমরা বলি, এন্ডরফিন, অক্সিটোসিন, সেগুলো সিক্রিশন অনেকটা বেশি থাকে, এবং কোথাও একটা আমি যে আমি, মানে আমি কারুর বাবা, আমি কারুর মা, আমি কারুর স্ত্রী বা আমি কারুর স্বামী, এর বাইরেও আমার নিজের কাছে নিজের একটা যে আত্মবিশ্বাস, হ্যাঁ, সেটা তৈরি হয়। কাজেই মি টাইমের কোনো বিকল্প নেই, দিনে 8 ঘন্টা। একদম। তো আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পেলাম, তবে আমাদের জিও বাংলার দর্শকরা কিছু প্রশ্ন রেখেছে আপনার কাছে, আমি দেখব প্রথম প্রশ্ন কি রয়েছে। নমস্কার, আমার নাম সুপর্ণা। আমার কোয়েশ্চেন হলো, স্মোকিং কি ডিপ্রেশনের কারণ হতে পারে? কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, হতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন, যে ধূমপান কি মানুষের মানসিক অবসাদের কারণ হতে পারে? পারে। ধূমপান যে কেবলমাত্র ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় তা কিন্তু নয়। বারবার মানে অনর্গল ধূমপান, যেটাকে আমরা চেইন স্মোকিং বলি, বা খুব মানে দিনে ধরুন 4-5টার বেশি সিগারেট কেউ খাচ্ছেন, সেটা কিন্তু মানে লম্বা দৌড়ে ইন দ্য লং টার্ম ডিপ্রেশনের কারণ হতে পারে। এবং সেই জন্যই আমরা বলি শুধু শরীরের জন্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্য ধূমপান, এর সঙ্গে আমি বলি শুধু ধূমপান নয়, ধরুন অ্যালকোহল নেওয়া বা উইড বা ক্যানাবিস, এই সমস্ত যে কোনো নেশার জিনিসই প্রথমটা খুব ভালো লাগে, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন আমরা তার উপর নির্ভরশীল হয়ে যাই, তখন কিন্তু আমাদের এটাই একটা মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বেশ, আমরা দেখবো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। নমস্কার, আমার নাম পাবলো। ডিপ্রেশনে একে অপরের পাশে থেকে কি করে তাদের সাহায্য করা উচিত? এইটাই এই মুহূর্তে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে কিভাবে একে অপরকে আমরা সাহায্য করব, কি বলবেন? একদম। আমরা যদি পরস্পরের সঙ্গে বেঁধে বেঁধে না থাকি, একেই পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, তাই না? আমাদের ছোট ছোট পরিবার, তারই মধ্যে ছেলেমেয়েরা আবার বড় হয়ে দূরে চলে যাচ্ছে। কাজেই পরস্পরের কাছে থাকাটা খুব দরকার। তাহলে অবসাদ বা ডিপ্রেশন বা হতাশা যাই বলুন না কেন, সেগুলোর সম্ভাবনা অনেক কমে যায়। আমি এইটা বলবো যে সবার আগে নিজের একটা সাপোর্ট নেটওয়ার্ক, তারা যে আত্মীয় হতে হবে তার কোনো মানে নেই, বন্ধু হতে পারে, পাশের বাড়ির মানুষ হতে পারে, হয়তো সমাজ মাধ্যমে আমরা তার সাথে ভাব হয়েছে, একটু সমাজ মাধ্যম সম্বন্ধে সাবধান থাকতে হবে, কিন্তু যদি সাবধান হয়ে আমরা বুঝতে পারি যে এই মানুষটার সঙ্গে আমার মনের মিল হচ্ছে, তাহলে একটা ছোট্ট সাপোর্ট নেটওয়ার্ক অবশ্যই তৈরি করুন। পরস্পরের কাছে থাকা যায় যদি, মাঝে মাঝে ধরুন 3-4 মাস বাদে হয়তো একটু বেরিয়ে পড়লেন, বা সবাই মিলে কিছু সমাজসেবামূলক কাজ করলেন, সামান্য, খুব বেশি নয় হয়তো, তাতে কি হয়, একজন হাসছে দেখলে আরেকজনের মন স্বভাবতই সে আবার হেসে ওঠে, তো সারা পৃথিবীটাই তখন মনে হয় সুন্দর। কাজে পরস্পরকে যদি আমরা সাপোর্ট করতে পারি, হাতে হাত দিয়ে দাঁড়াতে পারি, আমরা যেটাকে বলি হ্যান্ড হোল্ডিং, তাহলে কিন্তু ডিপ্রেশনের সম্ভাবনা আমরা আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারি। বেশ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ Thank সো you. মাচ আমাদের এত সুন্দর করে পুরো এপিসোডটায় সমস্ত কথা বুঝিয়ে দেওয়ার জন্য। এবার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের আজকের হেলথ কথার এপিসোড নিশ্চয়ই ইউজফুল লেগেছে, যা প্রশ্ন ছিল আপনারা সবটারই উত্তর পেয়ে গেছেন। তাও বলবো কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম আরও অনেক নিত্য নতুন হেলথ কথার এপিসোড দেখতে গেলে আপনাদেরকে প্রত্যেক বুধবার এবং শুক্রবার নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার। নমস্কার।